পেঁয়াজের দাম কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজধানীর আলুর বাজারে। সপ্তাহের ব্যবধানে কেজিতে আরও ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজিতে। তবে ভ্যাট কমানোয় সরবরাহ বেড়েছে সয়াবিন তেলের। তারপরেও প্রতি লিটারের দাম ১৭০ টাকার ওপরে। এ বিষয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন। আপনাকে স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব যে গত সপ্তাহে আলু বিক্রি হচ্ছে ৭০ টাকায়, এই সপ্তাহে ৭৫ হয়ে গেছে। আলুর দাম আসলে কোথায় গিয়ে ঠেকবে বলে আপনি মনে করছেন, এবং এই অস্বাভাবিকভাবে আসলে দাম কেন বাড়ছে? না, ধন্যবাদ। আসলে আলুর যে দাম, আলু আমাদের দেশীয় উৎপাদন, এটা দেশে উৎপাদিত হয়, এটার জন্য মানে এলসি কোলা বা ডলারের সেরকম বিষয়গুলো নাই। কিন্তু তারপরেও দীর্ঘদিন ধরে আলুর বাজারটা অস্থির। এই অস্থিরতার পিছনে যে মূল যে কারণগুলি আমরা বারবার বলে আসছি, সেটা হলো এখানে যারা কোল্ড স্টোরেজের মালিক, তারপরে তার মানে ফরিয়া মধ্যস্বত্বভোগী ব্যাপারী বলে থাকে, এবং এর বাইরে এজেন্ট, এই ৩-৪ হাত ধরে ওনাদের নিয়ন্ত্রণে কিন্তু আলুর বাজারটা তারাই নিয়ন্ত্রণ করে থাকেন, এবং কৃষক উৎপাদন করে এদের মাধ্যমে কোল্ড স্টোরে জমা করতে হয়। তো এটার কারণে আসলে কৃষক যত উৎপাদন করুক না কেন, মানে তার কিন্তু বিক্রির কোনো ধরনের মানে ক্ষমতা নাই। বিক্রি করেন কিন্তু তার ওই যে কোল্ড স্টোরেজের মালিক, অথবা তার ব্যাপারী, অথবা তাদের ব্যাপারী নিযুক্ত এজেন্ট। তো এগুলোর কারণে আসলে মানে তারাই মূলত মূল বিষয়গুলো নির্ধারণ করেন, এবং তারা দীর্ঘদিন ধরে আলুর বাজারটাকে অস্থির করে রেখেছেন। এখন কয়দিন পরে নতুন আলু আসবে, তো এখনো কিছু কিছু আলু বাজারে চলে আসছে, অগ্রিম যে আলুগুলি হয়, কিন্তু তারপরে দামের হেরফের হচ্ছে না। এর মধ্যে ভারত থেকে কিন্তু বেশ অনেকগুলি আলু কিন্তু বাংলাদেশে আমদানি হয়েছে, তারপরেও বাজারে প্রভাব ফেলতে পারে না। এটা না পারার পেছনে কারণ হলো যে এই যে আমি বললাম যে কোল্ড স্টোরেজের মালিক, ব্যাপারী এবং তার এজেন্ট, এই যে টায়ারগুলি তারাই কিন্তু সরবরাহটা নিয়ন্ত্রণ করতেছেন। যেই পরিমাণ নিয়ন্ত্রণ করছে যাদের চাহিদা। কথা আপনি আসলে বারবার বলছেন, এই সিন্ডিকেটটা আসলে ভাঙা কেন যাচ্ছে না? না, এটা ভাঙার জন্য চেষ্টা করা মানে হচ্ছে কি না সেটাই এখন বিষয়। আমরা জানি যে এগুলা, যে আমি যেদের কথা বললাম, এগুলো তো মানে সব দৃশ্যমান। সো দৃশ্যমান হলে তাদের বিরুদ্ধে আমরা তো ব্যবস্থা নিতে কোনো সময় দেখি নাই। আগের সরকারের সময় তাদের তাদের ব্যাপারে আমরা বলেছি, কিন্তু মানে কোনো কিছু হয় নাই। এখন আমরা আশা করছিলাম যে এই সরকারের আমলে, যেহেতু এই সরকারের কোনো রাজনৈতিক পিছুটান নাই, তারা ইচ্ছা করলে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে পারবে। কিন্তু কোনো এক উদ্দেশ্য কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেরকম আমরা দেখছি না। এটার এটার কারণ হতে পারে যে হয়তো এই ধরনের অসাধু ব্যবসায়ীরা মানে সরকার বা আইন প্রয়োগকারী সংস্থার লোকজনকে প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে আমরা কিন্তু অচল করে দিব, এরকম কথাবার্তা হয়তো বলতে পারে। না হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া নেওয়া হলে এই প্রবলেমটি অনেক আগে সলভ হয়ে যেত। এই যে ধরেন আমি যেটা বলছিলাম, তারা যে সাপ্লাইটা নিয়ন্ত্রণ করতেছে, এই যে সাপ্লাই নিয়ন্ত্রণ করে দামের পুরো ভাগটাই কিন্তু তারা নিয়ে নিচ্ছে, অথচ যে কৃষক যে এত কষ্ট করে উৎপাদন করছে সে কিন্তু আসলে প্রকৃত মূল্যটি পাচ্ছে না। আর আমরা যারা ভোক্তা, আমাদেরকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এই কথাগুলি কিন্তু আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, কিন্তু মানে মানে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই কাজটা কে করবে, সেটা নিয়ে প্রশ্ন। এখন ধরেন এটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর করবে, নাকি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর করবে, নাকি জেলা প্রশাসন করবে, নাকি পুলিশ প্রশাসন করবে? তো যেহেতু এই সরকার মানে খুব কম সময়ের মধ্যে তারা দায়িত্ব নিয়েছেন, 3 মাস অতিক্রম হলো, এর মধ্যে প্রশাসনিক অনেকগুলি জটিলতা ছিল। আমাদের বিশ্বাস যে আসলে প্রশাসনিক জটিলতা বা আইন শৃঙ্খলা বাহিনীর যে মানে বিশৃঙ্খল অবস্থায় ছিল, সেখান থেকে একটা পর্যায়ে চলে আসার পরে হয়তো এই এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাহলে এই যে আমাদের মধ্যস্বত্বভোগীদের কারসাজি, ফরিয়াদের কারসাজি হাত বদল হলে যে বিষয়গুলি হচ্ছে, যেগুলোর কারণে পুরা ধরেন আপনি সবজির বাজার বলে, আলুর বাজার বলে, অন্যান্য নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার বলি, সব জায়গায় একটা অশান্ত পরিবেশ তৈরি করছে, যেটা সাধারণ মানুষকে মানে অনেক সময় তারা অনেকেই বলতে চাচ্ছে কি সরকার কি আছে নাকি নাই, এরকম এরকম পর্যন্ত এই বলে আপনার ফেলছে। কথার সূত্র ধরে যদি একটু বলি যে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসলে সরকারের ব্যর্থতার কথা বলছে সাধারণ জনগণ, সেই বিষয়ে আপনি কি বলবেন? না, এটা তো হলো যে আমরা যেটা বারবার বলছি, আপনি ধরেন এই নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম যখনই বাড়ে, রিক্সাওয়ালা থেকে শুরু করে মধ্যবিত্ত বা এর উপরও যারা আছে, প্রতিটা মানুষের কিন্তু গায়ে লাগে। তো সেই কারণে এই বিষয়টা কিন্তু 18 কোটি মানুষের স্বার্থ জড়িত।
তো সেক্ষেত্রে সরকার অনেকগুলি সংস্কার করতেছে এই জায়গাতে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারের বিষয়গুলো আসলে অগ্রাধিকার তালিকায় থাকা উচিত। আমরা দেখছি যে দুর্ভাগ্যজনকভাবে এইটা আসলে অগ্রাধিকার তালিকায় তেমন একটা নাই, না থাকার কারণে ঢিলেঢালাভাবে অনেক জায়গাতে কাজ হচ্ছে, তদারকিগুলো হচ্ছে সেক্ষেত্রে অথবা কি সরকারের সদিচ্ছা কিংবা উদ্যোগের ঘাটতি রয়েছে কিনা? আমরা যেটা মনে করছিলাম আসলে সরকারের সদিচ্ছা আছে, সরকার তো ধরুন চেষ্টা করতেছে, যেহেতু সরকারের সামনে পাহাড় সমান সমস্যা, সমস্যা সবগুলি মানে একদিনে তো সমাধান করা যাচ্ছে না, একটু সময় নেওয়া লাগতেছে। ওই কারণে হয়তো সমাধান মানে সরকারের আন্তরিকতা থাকলেও এটা বহিঃপ্রকাশ ঘটাতে হয়তো সময় লাগতেছে। তবে আমরা বিশ্বাস করতে চাই যে মানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অনেকগুলি রক্তের বিনিময়ে এই সরকারটি আমরা পেয়েছি। আমাদের বিশ্বাস তারা বাংলাদেশে 18 কোটি মানুষের যে সমস্যা, এটা সমাধানে তারা অনেক বেশি তৎপর হবে এবং আমরা দৃশ্যমান একটু উদ্যোগ দেখতে পাবো বলে আমাদের বিশ্বাস। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।